Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প সেই বাড়িটি। নদীর পাড় থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়েছিল। সবেমাত্র ঘরে এসে বসেছি, ঠিক এমন সময় ভোলাবাবু এলো। বেদম হইচই প্রিয় লোক, কিন্তু আজ সে প্রায় নিঃশব্দ পায়ে ঘরে এসে ঢুকল। একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল আজ, ঠিক ধরতে পারলাম না। খাটিয়ার ওপর জড়সড় হয়ে বসে একসময় ক্লান্ত স্বরে বললেন তিনি। ভোলাবাবু মজার লোক, ভাবলাম এটাও একটা মজার ব্যাপার হবে। প্রথমটা রহস্য করছে সেটা আমরা ভেবেছিলাম, কিন্তু মানুষটার মুখের চেহারা আজ অন্যরকম মনে হলো। এতদিন ধারণা ছিল দাসবাংলায় লোক নেই, কিন্তু আজ দেখলুম লোক আছে। ভোলাবাবু বলল, কথাটা প্রায় অবিশ্বাস্য আমাদের কাছে। গত 3 বছর ধরে বছরে 2 বার করে ঘাটশিলায় হাওয়া বদলাতে আসছি, কিন্তু ও বাড়িতে মানুষ না, মানুষ তো দেখিনি। মাঝেই শুনেছিলাম বাড়িটা বিক্রি করে দেবে, আবার এবার এসে শুনেছি বিক্রিও হয়ে গেছে এবং লোকও এসেছিল, কিন্তু সে মাত্র 1 রাতের জন্য। পরের দিনই তারা চলে গেছে চাবির গোছা হাতে নিয়ে। সেই থেকে আর কেউ আসেনি এই বাড়িতে। তা সেও আজ প্রায় 6 মাস হয়ে গেল। বললাম, সে কি, আজও তো বিকেলে ও বাড়ির পাশ দিয়ে ঘুরে এলাম, কই কাউকে তো দেখিনি। তাছাড়া লোক এলে এমনিতেও সাড়া পাওয়া যেত। হ্যাঁ, আশেপাশের বাড়ির লোকরা টের পেত। ভোলাবাবু বলল, তা কোথায় দেখলেন ওদের? নড়ে চড়ে বসল ভোলাবাবু। স্ত্রী কেরোসিন স্টোভে চা করছিল, সেই দিকে একবার নজর বুলিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে নিল। বলল, পঞ্চপাণ্ডবের উপাস দিয়ে নদীর ধার ঘেঁষে একা একা আসছিলুম। প্রায় অন্ধকার হয়ে এসেছে, পলক ফেলতে ফেলতে অন্ধকার নামছিল চারিদিকে। তাই দেখে আমিও কদম বাড়িয়ে দিয়েছিলাম, কারণ সঙ্গে টর্চ নেই। ঠিক সেই সময় সবে পাথরের টিলাটা পেরিয়েছি, দেখি 2টো লোক ধানক্ষেত ডিঙিয়ে হেলে দুলে উঠছে। প্রথমটা বেশ অবাক লাগলো। আজ 15 বছর এখানে আছি, এমন মানুষ নেই যে আমার চেনা নয়। চলা দেখে বলে দেবো কে যাচ্ছে, কিন্তু দেখে চিনতে পারলুম না। অবশ্য মুখও দেখতে পাইনি, তবু কেমন কৌতূহল হলো। পায়ের গতি কমিয়ে দিয়ে ওদের পিছু নিলাম। অনেকগুলো কথা বলে থেমে দম নিল ভোলাবাবু। তারপর ফের বলল, ওরা কেউ কথা বলছিল না, লক্ষ্য করেছিলুম। তবে প্রায় গা ঘেঁষেই চলছিল। কথা বললেও আমি তো শুনতে পাচ্ছিলাম না। ওরা ঢাল বেয়ে ওপরে উঠল, বিরাট পাথরের চাইটা পার হলো। তারপর পা পা করে দাসবাংলোর সামনে গিয়ে গেটটা খুললো কিনা বুঝলুম না, ভেতরে ঢুকে গেল। কিন্তু তারপরই একটা আশ্চর্য ব্যাপার হলো। বলে দরজার দিকে একবার তাকালো ভোলাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে। ঘন ঘন কবার দম নিল। তারপর হঠাৎ গলার স্বর নামিয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, বিশ্বাস করুন, গেটটা পেরিয়ে সেই মানুষ দুটো ভেতরে পা বাড়ালো, অমনি কোথায় হারিয়ে গেল। ওদের আর দেখতে পেলুম না। কথা বলতে বলতে মানুষটা রীতিমতো হাঁপিয়ে পড়ছিল। ঘন ঘন কবার দম নিয়ে আবার বলল, কিন্তু যাই বলেন, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো না। তারপর এক প্রস্থ দাসবাংলো নিয়ে বিশ্লেষণ হলো, কিন্তু এমন কোনো নজির পাওয়া গেল না যা থেকে মনে হতে পারে ও বাড়িতে ভূত আছে। গিন্নি এদিকে চা দিয়ে গিয়েছিল, কাপটা হাত বাড়িয়ে নিয়েও
মুখ দিল না ভোলাবাবু, অথচ লোকটা চায়ের জন্য পাগল। হাতের কাছে চা পেলে কথা পর্যন্ত ভুলে যায় এই মানুষটা। অবশ্য এও হতে পারে যে সত্যি সত্যি ও বাড়িতে লোক এসেছে, এবং আজই, এবং সন্ধেবেলা নদীর ধারে বেরিয়েও এসেছে। ভোলাবাবুর মুখের দিকে চেয়ে গিন্নি বলল, এই ওটা আপনার চোখের ভুল, হয় আপনার চশমার লেন্স পাল্টানো দরকার, নইলে কুয়াশায় আপনি ঠিক ঠাউর করতে পারেননি, বুঝেছেন মশাই? না 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 না, ব্যাপারটা মোটামুটি এখানেই চাপা পড়ল। কিন্তু কথা রইল, পরের দিন সকালে একবার খোঁজ নিয়ে দেখতে হবে সত্যি সত্যি কোনো লোক এসেছে কি না, এবং এলেও তারা কেমন মানুষ। অর্থাৎ আলাপটাও সেই সঙ্গে সেরে নেওয়া যাবে, এই আর কি। কিন্তু পরের দিন খোঁজ করে দেখা গেল সত্যি সত্যি ও বাড়িতে কোনো লোক নেই। দরজায়, বাগানের গেটে জং ধরা তালা ঝুলছে। আমি একটু কৌতূহলী হয়ে ভোলাবাবুর দিকে তাকাতে লোকটা বিব্রত হয়ে বলল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার স্পষ্ট খেয়াল আছে কাল সন্ধেবেলায় দুটো নারী পুরুষকে ও বাড়িতে ঢুকতে দেখেছি। সেদিন দুপুরের ট্রেনে জরুরি একটা কাজে আমি টাটা গিয়েছিলাম। ফিরতে ফিরতে সন্ধে উতরে গেছে। স্টেশনে যখন নামলাম তখন 7টা বেজে গেছে। স্টেশন থেকে আমাদের পাড়া প্রায় মাইল খানিকের মাথায়। বড় রাস্তা থেকে ভেতরে আমাদের বাড়ি, অনেকটা অন্ধকার পথ ডিঙিয়ে তবে যেতে হয়। অতএব বড় রাস্তায় রিক্সা ছেড়ে হাঁটতে শুরু করলাম। গত সপ্তাহে পূর্ণিমা ছিল, এখন চাঁদ উঠতে ক্রমশ দেরি হচ্ছে। এরপরে এক সময় সমস্ত জায়গাটা গাঢ় অন্ধকারে হারিয়ে যাবে। দাসবাংলোর পাশ দিয়ে যেতে হঠাৎ ভোলাবাবুর কথা মনে পড়ল। হাসিই পেল। অন্ধকারে বাড়িটা প্রায় হারিয়ে গেছে, জনমানবের চিহ্ন মাত্র কোথাও নেই। তবু বাড়িটা পেরিয়ে একবার চোখ ফেরালাম, আর ঠিক সেই মুহূর্তে থমকে গেল আমার দৃষ্টি। মনে হলো ছাদের উপর যেন দুটো ছায়া হালকা পায়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবলাম চোখের ভুল, ভোলাবাবুর মতোই আমারও দৃষ্টি বিভ্রম ঘটেছে। ফের চোখ তুললাম, কিন্তু না, এবার আর ভুল হলো না। স্পষ্ট দেখলাম ও পাশের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। পাশে আবছা ছায়ার মতো একটি পুরুষ। সমস্ত বাড়ির আর কোথাও আলো কি প্রাণের লক্ষণটুকু পর্যন্ত নেই। নিজের উপর অবিশ্বাস হচ্ছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। তবু সামলে নিলাম, মনকে বোঝালাম হয়তো দুপুরে ট্রেনে এসেছে, সেটা এমন কিছু অবিশ্বাস্য নয়। সাধারণত এখানে ওই ট্রেনেই লোকে আসে। কিন্তু গিন্নিকে কথাটা বলতে প্রথমটা সে অবাক হলো, পরে এক ঝলক হেসে বলল, ওই নির্ঘাত ভোলা বাবুর রোগে ধরেছে তোমায়, জানো তো? নাকি? হ্যাঁ, আরে এই তো আজও এসেও ফের আর এক দফা গবেষণা করে গেছে, জানো তো? তোমার জন্য এতক্ষণ বসেছিলেন তো উনি। ও আচ্ছা। হ্যাঁ, কথাটা ইচ্ছে করেই আর বাড়তে দিলাম না। ঠিক করলাম কাল সকালে একবার খোঁজ নিলেই হবে। পরের দিন খুব সকালে এলো ভোলাবাবু। এসেই খাটিয়ার উপর ধপ করে বসে পড়ল। তারপর বলল, বললে তো আপনারা বিশ্বাস করবেন না। ওই তো পাশের বাড়ির ওরা বলছিল গতকাল সারা রাত ওরা ও বাড়ির ছাদে মানুষ চলতে দেখেছে। বলুন বলুন না, ওরাও ভুল দেখেছে? এবার জমবে ভালো দুজনে। গিন্নি হেসে বলল ভোলাবাবুর দিকে চেয়ে, একজন সন্ধেবেলায় ছাদে মানুষ ঘুরতে দেখে এসেছে, আর একজন খুব নাচানাচির খবর নিয়ে এলো। কথাটা শুনে প্রথমটা বিস্মিত হলো ভোলাবাবু। আমার মুখের ওপর স্তব্ধ হয়ে তাকালো। তারপর ঝুঁকে বলল, সত্যি দেখেছেন? কিন্তু কি হলো আমার জানি না, লজ্জাই হোক বা অপ্রস্তুত হয়েই হোক আমি স্বীকার করলাম না।
কথাটা আমি স্বীকার করলাম না, হাসবার চেষ্টা করে বললাম, দেখবার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি ভোলাবাবু। ভোলাবাবু দীর্ঘশ্বাস ফেলল এবার। তারপর দরজা পেরিয়ে দূরের সুবর্ণরেখা নদী আর পাহাড়ের দিকে চেয়ে রইল। এখন শীতের মুখ। অন্যান্য বছরের সময় টুপটাপ মানুষ বাড়তে শুরু করে এখানে, আর স্বাস্থান্বেষীদের কলরবে স্থানটা মুখর হয়ে ওঠে। বাড়িগুলোর দরজা জানলা খোলা হয়, আলো জ্বলে, ধুতি পাঞ্জাবির ওপর আলোয়ান, লংকোট থেকে স্যুট প্যান্ট কোটের বাহার দেয়। সেই সঙ্গে আধুনিকাদের বিচিত্র শীত পোশাকের সাজ। কিন্তু এবছর এখনো তা হয়নি। কদিন আগে, ঘাটশিলার একটু আগে, ধলভূমগড় পার হয়ে একটা জায়গায় মারাত্মক রেল দুর্ঘটনা হয়ে যাওয়ায় ভিড়টায় হঠাৎ ভাঁটা পড়ে গেছে। কিন্তু আমরা তার পরেই এসেছি এখানে, ভোলাবাবু তার উপর। সূর্যের আলোয় এখন দূরের ছোট্ট সাদা পাহাড়টাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। কিন্তু তা দেখছিল না ভোলাবাবু। ভোলাবাবুর দৃষ্টি এই মুহূর্তে ফাঁকা, আনমনা। শেষ পর্যন্ত এক সময় লোকটা চাপা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল। সেদিন বিকেলে আমরা তিনজনেই বেড়াতে বেরোলাম, আমি, ভোলাবাবু ও গৃহিণী। ফুলডুংরি পাহাড়ের কাছে যেতে যেতেই বেলা পড়ে গেল। ভোলাবাবু ক্লান্ত স্বরে বললেন, আমার মশাই ভালো মনে হচ্ছে না। সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে গেলে ভালো হতো। কেন? গিন্নি হেসে ঠাট্টা করল। সেই বাড়িটার ভয় বুঝি? হ্যাঁ, ওই তো ওই মেয়েদের ওই এক দোষ, সব ব্যাপারে ঠাট্টা। ভোলাবাবু আফসোস করল। না মশাই, আমার আর এসব ভালো লাগছে না। তবু তখনই ফেরা হলো না। বেশ ক্লান্ত লাগছিল। পাহাড়ের নিচের একটা দোকানে বসে হেসে বললুম, আরে ভোলাবাবু, শুনুন, এখানে এখন একটু আমাদের ওই পেট্রোল দরকার, পেট্রোল বুঝতে পারছেন, চা যাকে বলে চা। ঠিক আছে, চা হোক না। নচেত পাদমেকং ন গচ্ছন্তি। আমিও না। গিন্নি হেসে আমার পাশে বসতে বসতে বলল, বাবা, ঠ্যাং ব্যথা হয়ে গেছে। অগত্যা ভোলাবাবুও বসলেন, কিন্তু খুব খুশি হয়েছে বলে মনে হলো না। লাইন পেরিয়ে আমতলার কাছে আসতে আসতেই অন্ধকার বেশ গাঢ় হয়ে গেল। সঙ্গে লাইট ছিল না। তার ওপর এখন আবার চাঁদ উঠতে উঠতে সেই রাত 9টা-10টা। এত রাত হবে জানলে অন্তত টর্চটা সঙ্গে আনতুম। ভোলাবাবু ক্ষুণ্ণ হয়ে বলল, এখন অন্ধকারে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে মরি আর কি। ভোলাবাবু কথাটা শেষ করতে পারল না। ওরে বাবা! তার আগেই লাফিয়ে উঠে চাপা চিৎকার করে উঠল। এবার আমার হাসিই পেল। বললুম, কি হলো, কি হয়েছে নাকি? আর কি হবে, হোঁচট খেলুম। ও হোঁচট! একটা নখ বুঝি গেছে। ওরে বাবা! ভোলাবাবু খুব কষ্টে কথাগুলো বলল। খাইবার পাশ। এখানে একটু শ্রোতাদের জন্য একটা ইনফরমেশন দেওয়া দরকার। এটা কয়েকজন সাহিত্যিক ও অসাহিত্যিকের দেওয়া নাম। রাস্তাটার দুপাশে ভাঙা পুরনো বাড়ি আর আগাছা, বড় বড় ছায়া ফেলা গাছ। মাঝখানের পথটা গাঢ় অন্ধকারের মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো অবস্থায় গিয়ে ও পাশের খোলা মাঠে পড়েছে। রাতে ভয় পাওয়ার মতোই জায়গাটা। বিশেষ করে ঢুকতেই ডান দিকে একটা বিরাট ভাঙা পোড়ো বাড়ি। সেই পথটার মুখে এসে দাঁড়িয়ে একবার দম নিল ভোলাবাবু। তারপর অনুনয়ের স্বরে বলল, আচ্ছা, বলছি কি, ওই ওপাশ দিয়ে গোয়ালপাড়া হয়ে ফিরলে হয় না? এ পথটা যা অন্ধকার। অর্থাৎ প্রায় 1/2 মাইল পথ ঘুরে ফের বড় রাস্তায় ফিরে ওপাশের গলির পথ ভাঙতে হবে। তার চেয়ে বরং ফিরে গিয়ে বিশ্রামের দোকানের পেট্রোম্যাক্সটা নিয়ে এলে মন্দ হয় না। গিন্নি রীতিমতো গম্ভীর হয়ে বলল, তাহলে ভূত তো ভূত, তাদের নাতিপুতি পর্যন্ত পালাবার পথ খুঁজে পাবে না। বিশ্রাম হলো এখানকার এক চায়ের দোকানের মালিকের নাম।
আমতলায় তার দোকান। লোকটা অমায়িক, কিন্তু তার পক্ষে পেট্রোম্যাক্স দেওয়াটা সম্ভব কিনা তা জানা নেই আমার। ও মশাই, এই বউকে সাবধান করবেন তো করুন, নইলে কাল থেকে আর আপনার বাড়ি মুখো হচ্ছি না। ভোলাবাবু কপট রাগ প্রকাশ করলো। এই বলে দিলাম। এরপর আর বেশি কথা এগোলো না। একসময় তিনজনই ঘনিষ্ঠ হয়ে খাইবার পাশ পেরুতে লাগলাম। বলা বাহুল্য, ভোলাবাবু মাঝে, আমরা দুজন দুপাশে। রাস্তাটা প্রায় শেষ করে এসেছি, সহসা চমকে দাঁড়িয়ে পড়ল ভোলাবাবু। প্রথমটা স্তব্ধ হয়ে চেয়ে রইল সামনের দিকে, তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, ও মশাই, দেখুন দেখুন, কি? ওই যে দেখছেন, ওই যে বাগান পেরিয়ে দুটো ছায়া, ওই যে দুটো ছায়া, দেখুন দেখুন, ওই যে ক্রমশ বাড়ির ভেতর দিকে চলে যাচ্ছে। কথাগুলো অত্যন্ত দ্রুত বলে হাঁপাতে লাগলো ভোলাবাবু। কথার সঙ্গে সঙ্গেই আমি চোখ তুলেছিলাম, কিন্তু প্রথমেই কিছু চোখে পড়েনি। পড়েছিল পরে, কিন্তু বাগানে নয়, বারান্দায়। মনে হলো সামনের খোলা অন্ধকার বারান্দায় দুটো ছায়া খুব আস্তে আস্তে নড়ছে। একবার ভাবলাম চোখের ভুল, কিন্তু পলক ফেলে তাকাতেই দৃশ্যটা চোখে পড়তে হঠাৎ সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। আমি গিন্নির দিকে চোখ ফেরালাম। চোখে চোখ পড়তেই সে একটু অপ্রস্তুত হলো, প্রশ্ন করলো, কি ব্যাপারটা হলো? হ্যাঁ, কেন কিছু দেখতে পাওনি তুমি? করিন না। আমার নিজের কানে এই উত্তরটা কেমন বেখাপ্পা ঠেকল। ছোট্ট করে বললাম, তুমি দাস বাংলোয় কিছু চোখে পড়েনি? গৃহিণী এবার চুপ করে গেল, আর কথা বাড়ালো না। শেষ পর্যন্ত ঘুরে গোয়ালপাড়া হয়েই সে রাত্রে বাড়ি ফিরলাম আমরা। ভোলাবাবুকে পরে আলো নিয়ে আমি অবশ্য পৌঁছে দিয়ে এলাম। পরের দিন ভোর ভোর থাকতে এলো ভোলাবাবু। মুখ চোখ শুকনো, দু চোখ লাল, গলার স্বর অত্যন্ত নিচু সুরে বাঁধা। কিন্তু আজ আর গিন্নি তার সঙ্গে ঠাট্টা করল না। এটা অবশ্য গত রাত থেকে লক্ষ্য করছি আমি। ফেরার পর থেকে প্রায় কথাই বলেনি। কেমন আনমনা আর সন্ত্রস্ত ভাব। কাল রাত্রে ফেলুবাবু গিয়েছিল আমার ওখানে। ভোলাবাবু একসময় মুখ খুলল অস্ফুটে। তার মুখে শুনলাম আজও সন্ধে নাগাদ দুটো মানুষ নদীর পাড় থেকে বেরিয়ে ফিরে ও বাড়িতে ঢুকে গেছে। তারপর অনেকক্ষণ ধরে দুটিতে বাগানে ঘুরে বেরিয়েছে নিঃশব্দে। এ ওর নিজের চোখে দেখা। একটু চুপ করল ভোলাবাবু, একটা সিগারেট ধরালো, সামনের ধান ক্ষেতের দিকে তাকালো। তারও পরে একসময় মুখ খুলল ফের। অথচ এই মাত্র আমি দেখে এলুম ও বাড়ির গেটে তালা, দরজায়ও তালা। ওই ফেলুবাবুর মুখে শুনলাম মাস 6 আগে ওই বাড়িটা এক ভদ্রলোক কিনে নেয়। ইচ্ছে দুটিতে মাঝে মাঝে নির্জনে বাস করে। বাড়িটা কেনার পরই একবার এক রাত্রের জন্য এসেও ছিল, কিন্তু কারুর সঙ্গেই মেশেনি। সারাদিন ঘরে বই নিয়ে বসেছিল। বিকেল হতে নদীর দিকে বেরিয়ে ফিরে এসে বাগানে ঘুরে বেরিয়েছিল। ওই তাহলে তাঁরাই এসেছেন, বুঝতে পেরেছেন? গৃহিণী এই প্রথম কথা বলল। ওই রকম না এক একটা মানুষ আছে জানেন তো, যারা অন্যের সঙ্গে মেশে না, ওই নিজেদের মধ্যেই আলাদা একটা জগৎ সৃষ্টি করে থাকেন। ওনারাও বোধহয় ওই রকমই। তাই কি? হ্যাঁ। ভোলাবাবু একবার কটমট করে গিন্নির মুখের দিকে চেয়ে চোখ ফিরিয়ে নিল। বেশ ক্ষিপ্ত হয়েছে মানুষটা, বোঝা গেল। একটু পরেই অবশ্য আমরা বেরোলাম, আমি আর ভোলাবাবু। হাঁটতে হাঁটতে দাসবাংলোর সামনে গেলাম, মনে অদম্য কৌতূহল, কিন্তু সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। ওই দেখুন, ভোলাবাবু বলল চাপা স্বরে, দেখুন দেখুন, গেটে তালা ঝুলছে। দেখলাম শুধু গেটে নয়, ঘরেও তালা ঝোলানো। কেউ আর কোনো কথা বলতে পারলাম না। নীরবে শুধু দুজন দুজনের দিকে চেয়ে রইলাম। সেদিন বিকেলে বেড়াতে বেরোলাম শুধু আমরা দুজন, আমি আর গিন্নি। পাড়ায় যখন ফিরে এলাম তখন গাঢ় সন্ধ্যা।
চারিদিকটা মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে ক্রমশ। একসময় খাইবার পাশ পেরোলাম, খোলা মাঠটাও পেরোলাম, কিন্তু তারপরই হঠাৎ পথের ওপর দাঁড়িয়ে পড়ল গিন্নি। কি হলো? আমি সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করলাম, কিন্তু কথাটা সে শুনতে পেল কিনা বুঝতে পারলাম না। গিন্নি নড়ল না, ঘাড় ফেরালো না, কথার উত্তরও দিল না। হঠাৎ কাল সন্ধেবেলার কথাটা মনে পড়ে গেল আমার। তবে কি সত্যি সত্যি আজও দেখেছে দৃশ্যটা? প্রশ্নটা করবার আগেই আচমকা আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, দেখেছো? তুমি দেখতে পাচ্ছ? কি কি? দেখো দেখো, দুটো ছায়া ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ছায়া হয়ে গেল। তারপর তারপর সেটা উপরে উঠতে উঠতে একটা সময় হারিয়ে গেল। বলতে বলতে ও আমার একদম কাছে সরে এলো। তারপর আমার হাত দুটো ছেড়ে আমাকে জড়িয়ে ধরে চাপা আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। সে রাত্রে অনেক কসরত করে ওকে বাড়ি নিয়ে আসতে হলো। একা সম্ভব হয়নি, ঘুটঘুটে অন্ধকার পথ। একটু বাদেই দুটো সাঁওতাল মেয়ে পুরুষ আলো নিয়ে ওই পথ দিয়ে ফিরছিল। তাদেরই চেষ্টায় ওকে ঘরে নিয়ে এলাম। খবরটা শুনে সে রাত্রেই ভোলাবাবু এলো। সব শুনে বলল, আচমকা শক খেয়েছে, একটু সাবধানে থাকা দরকার। কাল একবার ডাক্তার বাড়ুজ্যেকে কল দেবেন। এসব ব্যাপার না বলা যায় না। কিন্তু তেমন কিছু হলো না। পরের দিনই ও সুস্থ হয়ে উঠল। বলল, তখন কি যে হয়ে গেল জানো তো, হঠাৎ মাথাটা না ঘুরে উঠেছিল। হ্যাঁ তাই তো দেখলাম। হ্যাঁ, দুপুর নাগাদ প্রায় সুস্থ। বিকেলে বলল, চলো বেড়াতে যাব। আজ আমি না এর একটা হেস্ত নেস্ত করবো জানো তো। কথাটা শুনে ভয় হলো আমার। শুনেছি ওরকম অবস্থায় অনেকের জেদ হয়। এও অনেকটা নিশি পাওয়ার মতো। অনেকক্ষণ ধরে এর নেশাটা থাকে, কারোর কারোর সেটা মাত্রাও বাড়ে, অর্থাৎ সপ্তাহখানেকও স্থায়ী হয়। কিন্তু রেল লাইনের দিকে নয়। গিন্নি নদীর দিকে হাঁটতে লাগলো। শেষ পর্যন্ত নদীর পানে গিয়েই বসল সে। বলল, সন্ধে না হলে কিন্তু আমি উঠব না। কিন্তু সন্ধে হবার ঠিক মুখেই চঞ্চল হতে লাগলো। শেষ পর্যন্ত উঠেই পড়ল। বলল, বসে থাকতে না আর ভালো লাগছে না। বলছো? চলো, হ্যাঁ চলো 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 উঠি চলো। উঠি, চলো তো ওঠো, উঠি। আস্তে, ওঠো, আস্তে। দাঁড়াও। হ্যাঁ 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 চলো। হ্যাঁ চলো। ফের ধান ক্ষেত, টিলা, ছোট ছোট খাদ ডিঙিয়ে হাঁটতে লাগলাম আমরা। হাঁটতে হাঁটতে কত দূর চলে গিয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ ও বলল, চলো গো, এবার ফিরি। ফিরবে? হ্যাঁ চলো চলো চলো। চলো। কিন্তু ফিরেই হঠাৎ থমকে দাঁড়ালো। সেই সঙ্গে আমিও। স্পষ্ট দুটো মানুষ আমাদের কয়েক হাত দূরে একটা টিলার ওপর দাঁড়িয়ে এবার হাঁটতে লাগলো। গিন্নি এবার পায়ের গতি বাড়িয়ে দিল। আশ্চর্য, সেই সঙ্গে ছায়া দুটো। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। ওপারের পাহাড়গুলি এখন আর দেখা যায় না। সুবর্ণ রেখাও অস্পষ্ট। পাতলা কুয়াশা আমাদের চারপাশে। গিন্নি যেন লাফিয়ে লাফিয়ে চলছিল। বাধ্য হয়ে আমিও তাকে অনুসরণ করছিলাম। শেষ টিলাটা পেরিয়ে, ধান ক্ষেত ডিঙিয়ে, সামনের পাথরের চাইটা পেরিয়ে ছায়া দুটো আশ্চর্য আশ্চর্য সাবলীল আর দ্রুত গতিতে ওপরের দিকে উঠছিল। গিন্নি আমার কাছ থেকে অনেকটা এগিয়ে গেছে ততক্ষণে। আরেকটু হলেই ওদের ওদের ছুঁয়ে ফেলবে। থমকে দাঁড়ালুম গিন্নির গলা শুনে। পরক্ষণে বুঝলাম ওদের ডাকছে গিন্নি। কথাগুলো বলছিল আর দ্রুত হাঁটছিল, যেন আরেকটু বাদেই ওদের ধরে ফেলবে। কিন্তু আশ্চর্য,
কাছাকাছি হতেই ওরা যেন ফের অনেকটা এগিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ছুটতে শুরু করেছিল। গিন্নির কথাগুলো আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছিল বারবার। আমি ওকে বার দুয়েক ডাকলাম, কিন্তু ও গ্রাহ্য করলো না, বরং ওর গতি আরো দ্রুত হলো। একসময় গিন্নিও আমার কাছে একটা ছায়া হয়ে গেল। ছায়া, একেবারে ছায়া হয়ে দাসবাংলোর পথে ছুটতে লাগলো। শুধু ওর গলার তীব্র ফাটা আর বিকৃত ডাকটা আমি স্পষ্ট শুনছিলাম। তারপরে কতটা সময়, কতটা মিনিট গেছে আমার খেয়াল নেই। চমক ভাঙল তীব্র ফাটা একটা চিৎকারে। আমি ঊর্ধ্বশ্বাসে টিলা, ধান ক্ষেত আর উঁচু পাথরের ঢিপিটা পেরিয়ে যখন ফাঁকা জায়গাটায় গিয়ে পৌঁছালাম, তখন আমার চোখের উপর থেকে 3টে ছায়ায় মিলিয়ে গেছে। গিন্নিকে শেষ পর্যন্ত দাসবাংলোর গেটের সামনেই পেলাম। হুমড়ি খেয়ে এসে পড়ে আছে গেটের ওপর, মুঠো করে ধরে আছে গেটের ঝোলানো তালাটা। লোকজন ডেকে ধরাধরি করে নিয়ে এলাম ওকে বাড়িতে। সে রাত্রে বেদম জ্বর বাড়ল গিন্নির। একসময় প্রলাপও বকতে লাগলো। পরের দিন সকালেই ভোলাবাবুকে খবর দিলাম। নিজে ডাক্তার ডেকে আনলাম। দেখে শুনে ডাক্তার বলল, অত্যাধিক উত্তেজনা থেকে এমনটা হয়েছে, ভয়ের অবশ্য কিছু নেই, তবে রেস্ট একটু দরকার, আর সর্বদা যে কোনো একজন ওর কাছে থাকলেই হবে। দিন 7 মাথায় অন্নপথ্য করল আমার গিন্নি। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। সেই দিনই পড়ন্ত বিকেলে এক ভদ্রলোক এলো ভোলাবাবুর সঙ্গে। পরিচয় দিয়ে বলল, দাসবাংলো যিনি কিনেছেন তিনি এর দাদা হন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, উনি কলকাতা থেকে এসেছেন বাড়িটা দেখতে, আচ্ছা। যদি কোনো খদ্দের পান বেচে দেবার জন্য। কথাগুলো ঠিক বুঝতে পারছিলাম না। আমি বললাম, না তাহলে। ভদ্রলোকের সঙ্গে চোখাচোখি হলো ভোলাবাবুর। এই প্রথম লক্ষ্য করলাম লোকটার মুখখানা শুকনো, থমথমে। কারণ এই কদিন আগে ভদ্রলোক মারা গেছেন। হ্যাঁ, আর সেই সঙ্গে তার স্ত্রীও। ভোলাবাবু খুব সন্তর্পণে যেন কথাগুলো বলল আমাকে। সে কি? আমি চমকে উঠে প্রশ্ন করলাম, কি করে? কিন্তু সহসা সে কথার উত্তর দিল না ভোলাবাবু। অনেকক্ষণ ওধারের সাদা পাহাড়টার দিকে চেয়ে বসে রইল চুপ করে। গিন্নি একটিও কথা বলেনি সেই প্রথম থেকেই। শুধু সবার মুখগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল ওর ক্লান্ত কৌতূহল দৃষ্টি। গত বিজয়া দশমীর দিন রাত্রে ট্রেনে ওরা ছুটিতে ঘাটশিলা আসছিল। আচ্ছা। ইচ্ছে ছিল দিন কয়েক এখানে কাটিয়ে যাবে, সেই সঙ্গে বাড়িটাও মেরামত করে যাবে। কিন্তু একটু দম নিল ভোলাবাবু। দম নিয়ে চুপ করলো। তার উপরে এক সময় আলতো করে বলল, কিন্তু সেই ট্রেনটাই ঘাটশিলা আর ধলভূমগড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করে। ঘরে যেন বাজ পড়েছে এমনি অবস্থা হলো আমাদের। সবারই মুখ চোখ ম্লান করুণ। শুধু আমার গিন্নির দৃষ্টি তখনও প্রখর। ভোলাবাবুর কথাগুলো সে যেন গোগ্রাসে গিলছিল। বাইরে সন্ধ্যা নামছিল দ্রুত। পাহাড়, নদী, ধান ক্ষেত, টিলা কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর একটু পরেই গাঢ় অন্ধকারে ঢেকে যাবে ঘাটশিলা, বিশ্ব চরাচর। সঙ্গে আর কে ছিল? এই প্রথম মুখ খুলল গিন্নি। আগে কেউ না। এবার লোকটি উত্তর দিল,
দাদার ছেলেপুলে তো ছিল না, শেষের দিকে ওরা আলাদা হয়ে গিয়েছিল। দুজনেই অদ্ভুত নির্জনতা ভালোবাসতো জানেন। ভদ্রলোকের কথাটা শেষ হলো না, তার আগেই আমাদের চমকে দিয়ে গিন্নি আচমকা দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। অংশগ্রহণে কথক ফেলুবাবু, পার্থ, ভোলাবাবু, সৌমিত্র, গৃহিণী সুস্মিতা, সম্পাদনা অর্পিতা দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।